একটা সুখী দাম্পত্য জীবন থেকে দিব্যা একটা সাধারণ সংসারী মেয়ে কীভাবে একটা কলগার্লে পরিণত হয় এবং আটক হয় এক সিরিয়াল কিলারের খপ্পরে। তারপর তার জীবনে নেমে আসে সেই কালো রাত, যেখানে একের পর এক নেমে আসে তার জীবনে ভয়ঙ্কর সব পরিস্থিতি। তারপরে কি হয় জানতে হলে দেখতে হবে আজকের কাহিনী হোয়াইট রোজ। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো ফিল্ম স্ল্যাপ। কাহিনীতে যাওয়ার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই আমরা একটি মেয়েকে দেখব যে অনেকক্ষণ ধরে একটা জায়গায় দাঁড়িয়ে কারোর জন্য ওয়েট করছিল। তারপরে একটা লাল রঙের গাড়ি আসলে মেয়েটি সেই গাড়িটিতে উঠে চলে যায়। আসলে এই মেয়েটি একটা কল গার্ল। সে যখন তার কাস্টমারের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল তখনই সেই ব্যক্তি তার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখব ওই ব্যক্তি মেয়েটিকে একটা প্লাস্টিকে র্যাপ করে কোথাও একটা নিয়ে যায় এবং তারপরে তাকে টুকরো টুকরো করে ফেলে এবং কয়েকটি বোতলে অনেকগুলো হাত দেখানো হয়। আসলে এই ব্যক্তি এই রকমই করে, এইভাবেই মেয়েদের ট্র্যাপে ফেলে এবং তারপরে তাদের মেরে ফেলে। কিন্তু কেন? কাহিনী যত এগোবে আমরা সবটাই বুঝতে পারবো। ওই ব্যক্তি মেয়েটির ক্ষতবিক্ষত দেহ নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত জলাধারের সামনে ফেলে আসে। তারপর সেখান থেকে কোনো সাধারণ মানুষ পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে সেই মেয়েটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। অফিসার ফোনে কাউকে বলছিল যে একই প্যাটার্নে মার্ডারটা করা হয়েছে। এরপর দিব্যাকে দেখানো হয় যে বেশ অনেকটা রাতে একটা নির্জন বাস স্ট্যান্ডে গিয়ে একাই দাঁড়িয়েছিল এবং চিন্তা করছিল তার অতীত জীবন। আর এখানে এই ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় দিব্যা তার মেয়েকে নিয়ে ডান্স করছিল। তখনই তার হাজব্যান্ড আশরাফ ফিরে আসে। আসলে তার হাজব্যান্ড বাইরে চাকরি করে। দিব্যা তার বাবা মার অমতে গিয়ে আশরাফের সাথে বিয়ে করেছে, তাই বাবা মার সাথেও তাদের কোনো রিলেশন নেই। সেদিন দিব্যার বার্থডে থাকায় তার হাজব্যান্ড আশরাফ তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে চলে আসে, যেটা দেখে তার মেয়ে আর দিব্যা দুজনেই সারপ্রাইজ হয়। তবে আশরাফ দিব্যাকে উইশ করে না, যেটা দেখে দিব্যা একটু মনে মনে কষ্ট পায় যে আশরাফ তার বার্থডেটা ভুলে গেল। দিব্যা রান্নাঘরে গেলে আশরাফ তার মেয়ে দিয়াকে বলে যে আজকে তারা বাইরে খেতে যাবে এবং সেখানেই সারপ্রাইজ আছে। আশরাফ রান্নাঘরে গিয়ে দিব্যাকে জানায় যে তারা আজ বাইরে খাবে, যেটা শুনে দিব্যা একটু বিরক্ত হয়ে বলে কেন, আমি ঘরেই রান্না করে দিচ্ছি। কিন্তু আশরাফ তার কোনো কথা শোনে না, তারা বাইরে যাওয়ার প্ল্যান করে ফেলে। তারা যখন বাইরে বেরোচ্ছিল তখন কাব্যার সাথে দেখা হয়। কাব্যা তাদের অ্যাপার্টমেন্টে থাকে এবং দিব্যার সাথে বন্ধুর মতো মেলামেশা করে। এরপর তারা বেরিয়ে যায় এবং আশরাফ দিব্যাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে আসে এবং তারা যখন খাবার খাচ্ছিল তখনই আশরাফ ইশারা করে দেয় এবং সেখানকার স্টাফেরা একটা বড় কেক নিয়ে হাজির হয়, যেটা দেখে দিব্যা খুবই আনন্দ পায় এবং সবাই একসাথে মিলে কেকটা কাটে। আশরাফ দিব্যাকে একটা আংটিও উপহার দেয়। আশরাফ বাইরে থাকতো বলে আশরাফ যখন ফিরতো তারা সবাই মিলে খুবই আনন্দে থাকতো। আসলে তাদের যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। বাবা মার সাথেও তাদের সম্পর্ক ছিল না, যেহেতু তারা অন্য কাস্টে বিয়ে করেছে। সুতরাং নিজেরাই নিজেদের মধ্যে খুবই আনন্দে সময় কাটাতো তারা। সেদিন রাতে তারা যখন ডিনার শেষে বাড়ি ফিরছিল তখনই তারা দেখতে পায় রাস্তায় পুলিশের ব্যারিকেড করা হয়েছে এবং তার পাশ দিয়ে একটু এগোতে না এগোতেই তারা দেখতে পায় পুলিশ একটা গাড়িকে লক্ষ্য করে গুলি ছুটছে। ঠিক তখনই ঘটনাচক্রে একটা গুলি এসে সোজা লাগে আশরাফের কপালে। কিছু বুঝে ওঠার আগেই তারা সবাই গাড়ি থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলে আশরাফ মারা যায়। কারোরই কিছু করার থাকে না, যেটা দেখে পুরোই ভেঙে পড়ে দিব্যা। ছোট মেয়েকে নিয়ে সে কী করবে কিছুই বুঝতে পারছিল না তখন, এবং ঘটনাস্থলে থাকা অফিসারদেরও তখন কিছু করার ছিল না। এরপর 3 মাস কেটে যায়। পুলিশ নিজের দায় এড়ানোর জন্য আশরাফকেও সেই আতঙ্কবাদীদের দলে ফেলে দেয় এবং দেখানো হয় যে তাদের এনকাউন্টার করা হয়েছে। খবরে এই নিউজটা দেখে দিব্যা আরও ভেঙে পড়ে। এদিকে 3 মাসের সংসারে যে হাড়ির হাল হয়েছে। বাচ্চাটি খিদের জ্বালায় কাঁদছে, কিন্তু মা তার মুখে কিছু তুলে দিতে পারছে না। ঠিক তখনই সেখানে বাড়িওয়ালা আসে এবং 3 মাসের টাকা না দেওয়াতে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তবে ঘটনাস্থলে কাব্যা চলে আসলে তাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে এবং বলে মাসের শেষে তার পুরো টাকা চুকিয়ে দেবে সে।
কাব্যা ছোট দিয়ার জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। সেটা তাকে দিয়ে দিব্যাকে বোঝানোর চেষ্টা করে যে 3 মাস কেটে গেছে, জীবনে দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু ছোট্ট দিয়ার মুখ চেয়ে তাকে বেঁচে থাকতে হবে। তার জন্য তাকে কোনো একটা কাজ জোগাড় করতেই হবে। কাব্যা দিব্যাকে একটা গ্রসারি স্টোরে কাজে লাগিয়ে দেয়। সেখানেই সেদিন কাজ করছিল দিব্যা। তবে তখনই তার মেয়ের ছুটি হলে দিয়াকে সে বাইরে বসতে বলে। দিয়া বাইরেই বসেছিল। দিব্যা কাজ সেরে বাইরে বেরোতেই মেয়েকে আর দেখতে পায় না। কি করবে কিছুই বুঝতে পারছিল না দিব্যা। তখনই তার মোবাইলে একটা ফোন আসলে দিব্যার মনে পড়ে যায় সেই ব্যক্তির কথা, সেই ফাইন্যান্সার যার থেকে কিছু টাকা ধার নিয়েছিল সে আর তার হাজবেন্ড। তবে ওই ফাইন্যান্সার তাদের এক জায়গায় সাইন করিয়েছিল এবং বলেছিল সময় মতো যাতে তাদের কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়। তবে 3 মাস কেটে গেছে, এখনও কোনো টাকা তার দেয়া হয়নি। দিব্যা ছুটে সেই ফাইন্যান্সারের কাছে গেলে তিনি বলেন পুরো টাকা যদি তাকে 2 দিনের মধ্যে না দেওয়া হয় তাহলে থাইল্যান্ডের তার ছোট্ট মেয়েটিকে সে বিক্রি করে দেবে। দিব্যা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। হাতে পায়ে ধরলেও সেই ব্যক্তি তার টাকা ছাড়া মেয়েকে ছাড়তে চায় না এবং সেখানেই দিয়াকে আটক করে রেখে দেয়। সেদিন কাঁদতে কাঁদতে দিব্যা বাড়িতে ফিরে যায় এবং কাব্যার সাথে দেখা হলে সবটা জানায়। বলে সে কেন মরে গেল না তার হাজবেন্ডের সাথে সেদিন, তাহলে আর তাকে এত কিছু সহ্য করতে হতো না। তখন কাব্যা তাকে বলে জীবন সবার একরকম যায় না, সবাইকেই কিছু না কিছু পরিস্থিতির মধ্যে যেতে হয়। তখন কাব্যা তার জীবনের ডার্ক সত্যিটা বলে, জানায় যে সে কোনো কল সেন্টারে কাজ করে না, সে কল গার্ল হিসেবে কাজ করে। যেটা শুনে দিব্যা খুবই অবাক হয়ে যায়। কাব্যা জানায় বাবার মৃত্যুর পর তাদের সংসারের সবাই প্রায় ভেসে গেছিল। তখনই সে সংসারে হাল ধরতে এই কাজে নামে। দিব্যার কাছেও আর কোনো পথ খোলা ছিল না, তাই তাকেও বাধ্য হয়ে রাজি হতে হয় এই কাজের জন্যই। কাব্যা কুমারের সাথে দিব্যাকে কথা বলিয়ে দেয় এবং দিব্যার একটা ফটো তাকে পাঠিয়ে দিলে দিব্যাকে সে ডেকে পাঠায় সেদিন। ঘটনা এবার বর্তমানে আসে। দিব্যা এতক্ষণ দাঁড়িয়েছিল, তখনই একটা রেড কালারের গাড়ি এসে তার সামনে থামে এবং গুটি গুটি পায়ে উঠে যায় দিব্যা গাড়ির ভিতর। লোকটি নিজের বাড়িতেই নিয়ে যায় দিব্যাকে, তারপর ড্রিঙ্কস করতে শুরু করে। দিব্যা বলে সে একটু ফ্রেশ হতে চায়, তাই ওয়াশরুমের দিকে দিব্যা যায়। ওয়াশরুমে ঢুকে দিব্যা খুবই কাঁদতে থাকে, কারণ সে কখনো কল্পনাতেও ভাবেনি জীবন তাকে এই পরিস্থিতির মুখে ফেলবে। এরপর দিব্যা চোখে মুখে জল দিতে যায় এবং তখনই আংটিটা তার চোখে পড়ে এবং ভেসে ওঠে তার স্বামীর সব স্মৃতি। তখনই আংটিটা খুলে ব্যাগে রাখতে গেলে আংটিটা হাত দিয়ে পড়ে যায় এবং দিব্যা আংটিটা খুঁজতে গেলে একটা কাটা আঙুল বেরিয়ে আসে নিচ থেকে, যেটা দেখে দিব্যা খুবই ভয় পেয়ে যায় এবং এক কোণায় গিয়ে চুপ করে বসে পড়ে, খুবই কাঁদতে থাকে। তারপরে ফোন বের করে কাব্যাকে ফোন করে, কিন্তু ফোনটা লাগছিল না। তারপর সে কুমারকেও ফোন করে, কিন্তু তখনও ফোনটা লাগছিল না। এদিকে ওই ব্যক্তি নেশায় পুরো মত্ত হয়েছিল এবং নেশার ঘোরে সে অন্য একটি মেয়েকে কল্পনা করতে থাকে, যার সঙ্গে সে ডান্সও করে। দিব্যা এবার পুলিশে কল করে এবং ফোনটা তোলে সেই অফিসার ভিক্টর। দিব্যা ফোন করে তাকে সবটা জানালে অফিসার ভিক্টর তার নাম্বারটা ট্রেস করে এবং দিব্যা বলে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েকে বাঁচিয়ে নেবেন, এই বলে তার মেয়ে কোথায় আছে জানিয়ে দেয়। এদিকে কিছুক্ষণ পর ওই ব্যক্তি এসে দরজা ধাক্কা দিলে দিব্যা জানায় যে সে স্নান করছে, কিছুক্ষণ পরেই আসছে। এদিকে অফিসার ভিক্টরি দিব্যার নাম্বারটা ট্রেস করতে দিলে তারা জানতে পারে যে এটা সেই আশরাফের নাম্বার, যে আশরাফকে একদিন ভুলবশত তাদের হাতে মরতে হয়েছিল। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় একটা টিপ্পার পর তারা যখন ঘটনাস্থলে গিয়ে ওই সমাজবিরোধীদের ধরতে যায় তখনই তাদের হাতে ভুলবশতই আশরাফ মারা যায়। এদিকে অফিসার ভিক্টরি তার কলিগ রেখাকে ফোন করে এবং বলে যে দিব্যার নাম্বারে লাস্ট যে নাম্বারগুলো ফোন করেছিল সেই নাম্বারগুলো তাকে পাঠিয়ে দেয় এবং তাদের ট্রেস করতে বলে। ভিক্টরি তার সার্ভেলেন্স টিমকে অ্যাক্টিভ থাকতে বলে যাতে সবাই একটু খবর পেলেই তাকে জানায়। এদিকে রেখা পৌঁছে যায় কুমারের কাছে এবং কুমার প্রথমে তাকে কিছু বলতে না চাইলেও রেখা তাকে চত্থাপ্পড় মেরে সবটাই জেনে নেয়। কুমার ওই ব্যক্তির ফোন নাম্বার রেখাকে দিয়ে দিলে রেখা সেই নাম্বারটা ট্রেস করতে পাঠিয়ে দেয়। রেখা জানায় যে দিলীপ নামে কোনো এক ব্যক্তির নাম্বার এটা। এদিকে দিব্যা কান পেতে শোনার চেষ্টা করছিল যে ওই ব্যক্তি কি করছে। তখনই ওই ব্যক্তি দিলীপ সেও কান পেতে একই দরজার মধ্যে শোনার চেষ্টা করছিল যে দিব্যা কি করছে।
এরপর দিব্যা অফিসারকে ফোন করলে অফিসার তার মনোবল বাড়ানোর জন্য বলে যে তোমাকে তোমার মেয়ের জন্য বেঁচে থাকতেই হবে, আমরা তোমাকে রেস্কিউ করব, আর তুমি হাতের সামনে যে কোনো ভারী জিনিস দিয়ে ওর মাথায় মারার চেষ্টা করো। দিব্যা হাতের সামনে কিছু না পেয়ে ফ্ল্যাশ ট্যাঙ্কের কভারটা নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে। তখনই দিলীপ এসে দরজায় একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং দরজা ভেঙে ফেলে। সে যখনই ভিতরে ঢুকতে যাবে তখনই দিব্যা তার মাথায় জোরসে আঘাত করে। তবে দিলীপের ওই আঘাতে কিছুই হয় না, সে মারার চেষ্টা করে দিব্যাকে। তখনই দিব্যা কোনো মতে তাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে দিলীপ একটা অস্ত্র ছুঁড়ে মারে তার মাথায় এবং মুহূর্তের মধ্যে ঘায়েল হয়ে নিচে পড়ে যায় দিব্যা। এরপর দিব্যাকে টানতে টানতে বেসমেন্টে নিয়ে যায় দিলীপ এবং সেখানেই তাকে আটকে রেখে দেয়। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় পুলিশদের গুলিতে আশরাফ মারা গেছিল। সে কথা তারা সবাই জানতো যে আশরাফ নির্দোষ, কিন্তু মানবাধিকার কমিশন তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, সেই ভয়ে কেসটা দাবানোর জন্য আশরাফকে তারা আসামি বলেই দাগিয়ে দেয়। ঘটনা আবার বর্তমানে আসে এবং দিলীপ নিজের কপালে একটু ওষুধ লাগিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখনই তার ফোনের টাওয়ারটা ঠিক হয়ে যায় এবং পুলিশ তাকে ট্রেস করতে পারে। তখনই অফিসার বর্ষা এসে ভিক্টরিকে জানায় যে দিলীপের নাম্বারটা ট্রেস করা যাচ্ছে এবং সময় বিলম্ব না করে ভিক্টরির সাথে সাথেই বেরিয়ে যায় এবং অফিসার বর্ষা তাকে আগেরটা জানাচ্ছিল যে সে কোথায় রয়েছে এবং যখনই তারা দুজনে কাছাকাছি চলে আসে অফিসার বর্ষা তাকে জানিয়ে দেয় যে 50 মিটারের মধ্যেই সে রয়েছে। তখনই অফিসার ভিক্টরি তার মোবাইল দিয়ে একটা কল করে দিলীপকে এবং ফোনটা দিলীপের বেজে উঠলে আননোন নাম্বার থেকে ফোনটা কেটে দেয় দিলীপ। তবে অফিসার ভিক্টরি সেটা দেখে ফেলে এবং দিলীপকে দাঁড়াতে বলে। তবে দিলীপ আর না দাঁড়িয়ে দৌড়াতে থাকে। কিছুটা দূর গিয়ে অফিসার ভিক্টরি দিলীপকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। একটা রড দিয়ে দিলীপ অফিসারকে আঘাত করে, তবে অফিসারের হাতে থাকা বন্দুকটি দিয়ে গুলি চালিয়ে দেয় সাথে সাথেই। দিলীপ অজ্ঞান হয়ে যায়। তখনই অফিসার ফোন করে তার সার্ভেলেন্স টিমকে জানিয়ে দেয় সবটা। তড়িঘড়ি তাদের দুজনকে হসপিটালে পৌঁছে দিয়ে তাদের চিকিৎসা শুরু হয়ে যায়। এক সিনিয়র ডক্টর দিলীপকে দেখছিল, সে দিলীপের গুলিটা বের করে দিয়ে ওখানে এক অ্যাটেন্ডেন্টকে থাকতে বলে। ওই মহিলা অ্যাটেন্ডেন্ট ভিতরে গিয়ে দিলীপকে দেখেই খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ছুটে বাইরে চলে আসে। সবাই জানতে চায় যে সে কি দিলীপকে চেনে। ওই ডক্টর জানায় হ্যাঁ, সে দিলীপকে চেনে, দিলীপ তার সাথেই কলেজে পড়তো। তবে দিলীপ কারোর সাথে বিশেষ বন্ধুত্ব করতে পারতো না, সবসময় একটু একাকাই থাকতে ভালোবাসতো। তবে কলেজের থার্ড ইয়ারে স্মৃতি নামের একটি মেয়ে পুনে থেকে ট্রান্সফার নিয়ে তাদের কলেজে এসেছিল এবং দিলীপ ওকে খুব পছন্দ করতে শুরু করে এবং সবসময় ওর আগে পিছিয়ে ঘোরাঘুরি করত। আসলে দিলীপ ওকে ভালোবেসে ফেলেছিল। তবে স্মৃতির সাথে তার হোম টাউন থেকে আসা একটি ছেলে স্মৃতির সাথে খুবই ঘনিষ্ঠতা বাড়ছিল, যেটা দিলীপের মোটেই পছন্দ ছিল না। একদিন হোলি ছিল, সেদিন সবাই খুবই এনজয় করছিল এবং দিলীপ স্মৃতিকে দেখে ওই ছেলেটির সাথে ঘনিষ্ঠ হতে, যেটা সে মোটেও পছন্দ করেনি এবং খুবই রেগে যায়। তারপর সুমিতকে সে খুব মারধরও করেছিল। তবে স্মৃতি এই খবরটা জানতে পেরে দিলীপকে তাদের থেকে দূরে থাকতে বলেছিল, যার পর থেকে দিলীপ স্মৃতির ওপর খুবই রেগে থাকতো। এর মধ্যে একদিন কোনো এক অজ্ঞাত কারণে স্মৃতি নিজেকে শেষ করে দিতে চায় এবং অনেক চেষ্টার পরেও ডক্টরেরা স্মৃতিকে বাঁচাতে পারেনি। স্মৃতি মারা গেলে তাকে রেখে দেওয়া হয় মৃতদেহগুলোর সাথে এবং সেখানের ওয়ার্ড বয় জানতো যে দিলীপ স্মৃতিকে ভালোবাসে, তাই সে দিলীপকে আসতে দেখে ডেকে নেয় এবং বলে এই রাতটাই তোমার কাছে আছে, তুমি যাকে ভালোবাসো তার সাথে যা খুশি করতে পারো, বলে তাকে একটা রুমে ঢুকিয়ে দেয়। এরপরে আমরা দেখব দিলীপ একটু নেশা করে স্মৃতির দিকে এগোচ্ছে এবং চিন্তা করছে যে স্মৃতি বেঁচে রয়েছে এবং স্মৃতির সাথে ঘনিষ্ঠ হতে থাকে। এদিকে বাইরে দিয়ে ওই মহিলা ডক্টর তখন পাস করছিল এবং ওই রুমে কিছু একটা আওয়াজ শুনে সে জানলা দিয়ে দেখতে যায়। তখনই সে বীভৎস দৃশ্য দেখে চিৎকার করে ওঠে এবং ওখান থেকে পালিয়ে যায়। তবে দিলীপ সেটা বুঝতে পারে এবং তার পিছু নেয়। সাথে সাথে ওই মহিলা ডক্টর গিয়ে অফিস রুমে কমপ্লেন করে দিলীপের নামে এবং দিলীপকে সবাই মিলে ধরে ফেলে এবং মেন্টাল হসপিটালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওই মহিলা ডক্টরের এসব কথা শুনে সিনিয়র ডক্টর জানায় যে এইটা একটা রোগ দিলীপের যেটা হয়েছে। সে যখন ওই মৃত শরীরের সাথে ঘনিষ্ঠ হয় তখন ওই মৃত শরীর তাকে কোনোভাবেই বাধা দিতে পারে না, যেটা সে উপভোগ করে এবং সেই জন্যে হয়তো বিভিন্ন সময় মেয়েদের নিয়ে সে এইভাবে মেরে ফেলছে।
অন্যদিকে রেখা ওই ফাইন্যান্সারের কাছে যায় ছোট্ট দিয়াকে উদ্ধার করার জন্য। তবে ওই ফাইন্যান্সার তাকে কিছুতেই সাহায্য করে না, বলে যে তার হিস্সা তাকে পাঠিয়ে দেবে। যেটা শুনে রেখা খুবই রেগে যায় এবং সাথে সাথে ওই ফাইন্যান্সারের পায়ে গুলি চালিয়ে দেয় এবং ওখান থেকে দিয়াকে নিয়ে সে বেরিয়ে পড়ে। দিব্যার জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে তার হাত পা বাঁধা। তখনই সে খেয়াল করে সামনে এক জায়গায় একটা অস্ত্র রয়েছে, যেটা দিয়ে সে নিজের হাত পা খুলে ফেলে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে ওই মহিলা ডক্টর যখন দিলীপের রুমে যায় অবজারভেশন করতে, তখন দিলীপের জ্ঞান ফিরে আসে এবং সাথে সাথেই ওই মহিলা ডক্টরকে মেরে ফেলে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দিব্যা ওখান থেকে পালিয়ে যায় এবং তারপরেই অফিসার ভিক্টরি সেই স্থানে পৌঁছায় এবং সেখানে দিব্যাকে কোথাও খুঁজে না পেয়ে তিনিও বেরিয়ে যান। দিব্যা দৌড়াতে দৌড়াতেই কাছে একটা মেডিকেল শপে ঢুকে পড়ে এবং যেখানে এক বৃদ্ধ দম্পতি ছিল তাদের হেল্প চায়। এরপর দিব্যা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সবটা জানালে অফিসার বর্ষা খবর দিয়ে দেয় অফিসার ভিক্টরিকে। দিকে ওই দোকানের বৃদ্ধা মহিলা দিব্যাকে ভেতরে নিয়ে গিয়ে বসায় এবং তার মাথায় চোট লেগেছিল, তাই তাকে কিছু মেডিসিনও দেয়। এদিকে দিলীপ বাড়িতে ফিরছিল, তখনই ওই মেডিকেল শপ দেখে সেও দাঁড়িয়ে পড়ে কারণ তার বুকে ব্যথা হচ্ছিল। তখনই ওই বৃদ্ধার কাছে অফিসার ভিক্টরি একটা ফোন করে এবং তাদের লোকেশনটা জানার চেষ্টা করে। তখনই ওখানে দাঁড়িয়েছিল দিলীপ এবং সে সবটা শুনতে পারে এবং বুঝতে পারে যে দিব্যা এখন এখানেই রয়েছে। ওই বৃদ্ধা মহিলার কাছে সে জানতে চাইলে ওই মহিলা জানায় যে আমাদের এলাকায় কোনো এক কিলার আছে, তাই ওই মেয়েটি এখানে পালিয়ে এসেছে। এরপর দিলীপ দরজা বন্ধ করে দিলে ওই মহিলা খুবই অবাক হয়। দিলীপ বুঝতে পেরে যায় যে দিব্যা ভেতরে আছে, তাই ওই মহিলাকে মাথায় আঘাত করে সে ভিতরের দিকে এগিয়ে যায়। কিন্তু দিব্যা ততক্ষণে শব্দ পেয়ে গেছিল, তাই সেও একটু লুকিয়ে যায়, কিন্তু দিলীপ তাকে দেখে ফেলে এবং তাকে মারধর শুরু করে। তখনই ওই বৃদ্ধ ওখানে চলে আসে এবং দিলীপকে আটকানোর চেষ্টা করে, তবে দিলীপ ওই বৃদ্ধকেও ঠেলে ফেলে দেয় এবং মারধর করে। দিব্যা খুবই ভয় পেয়ে যায় এবং পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়, তবে দিলীপ তাকে মেরেই তার পিছু নেয়। এদিকে অফিসার ভিক্টরি চলে এসেছিল মেডিকেল শপে এবং সেখানে ওই বৃদ্ধাকে সে রেস্কিউ করে। দিব্যা পালাতে পালাতে একটা কবরস্থানের ভেতরে নিজে লুকিয়ে পড়ে, তবে সেখানে দিলীপ তাকে দেখে ফেলে এবং তাকে মারধর শুরু করে। তখনই অফিসার ভিক্টরি সেখানে পৌঁছে যায় এবং দিলীপকে আটকানোর চেষ্টা করে। দিলীপের গায়ে অমানসিক জোর, তাই তাকে কোনোভাবেই বিরত রাখতে পারছিল না অফিসার ভিক্টরি। তার সাথে ক্রমশই মারপিট হয়ে যাচ্ছিল। তখনই সে দিব্যাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু দিব্যা সেখান থেকে না পালিয়ে হাতের সামনে একটা বেলচা দেখে সেটা দিয়ে দিলীপকে আঘাত করতে থাকে এবং যতক্ষণ না দিলীপ থামছে ততক্ষণ সে আঘাত করেই যায়। পরিস্থিতি কন্ট্রোলে আসে। তখনই দেখা যায় দিব্যার মেয়ে দিয়াকে নিয়ে এসছে রেখা। পর 3 মাস কেটে যায় এবং আমরা দেখি যে দিব্যাকে পুলিশে চাকরি দিয়ে দিয়েছে অফিসার ভিক্টরি এবং দিব্যার এখন ট্রেনিং চলছে, তাই তার মেয়ের সাথে তাকে দেখা করতে নিয়ে আসে অফিসার। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।